প্রথমত সেকেন্ড টাইমের জার্নিটা বেশ একা। এই পথটা তোমাকে পুরোটুকু পাড়ে দিতে হবে, কেউ তোমার পাশে থাকবে না। দ্বিতীয়ত, এটাই তোমার সর্বশেষ অ্যাটেম্প। এরপরে তুমি শত চেষ্টা করে আর কখনো মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা না। সো বুঝতে পারছো তোমার কতটুকু সিরিয়াস হইতে হবে। এবং আমি মনে করি যে তোমাকে আর বোঝানোর দরকার নাই, কেন তুমি অলরেডি একবার চাকা খেয়ে আসছো, তোমার মন ভেঙেছে। তোমাকে এখন যা বলবো তুমি সেটা মেনে নিবা। একজন সেকেন্ড টাইমের মাইন্ডসেট এমনই হইতে হবে যে তাকে যা দেওয়া হয় সে সবসময় প্রিপেয়ার থাকবে। যদি 2 মাস আন্দোলন হয় দেশে, তারপরের দিন পরীক্ষা হয়, সে তারপরও চান্স পেয়ে আসবে। সো বর্ষা, আষাঢ়, শীত, বসন্ত যাই চলুক না কেন, দেশে যাই আসুক না কেন, তোমাকে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তোমাকে কোনোভাবে এটা থেকে ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না। পাশাপাশি আমি যা লিখে দিব, যে রুটিনটা বানায় দিব তোমাকে, এবং যে গাইডলাইনগুলো বলে দিবে, এগুলো সুন্দর করে যেন অ্যাপ্লাই করা হয়, ভাই এগুলো পরবর্তী ফলো আপে দেখব। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা চাইলে এটা শেয়ার করে রাখতে পারো যদি মেডিকেলে চান্স পেতে চাও, কথাগুলো শুনতে পারো, সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। সো আশা করি যে এটা তোমার কাজে লাগবে। তোমার যেহেতু দুইটাতে জিপিএ 5 আছে, সো দ্যাটস গুড। তোমার 3 মার্ক কাটা যাবে এক্সট্রা, জিপিএর কোনো মার্ক কাটা যাচ্ছে না, এটা তুমি বেঁচে গেছো এই দিক থেকে। গতবার তুমি মার্ক পেয়েছো মাত্র 58.5 মার্ক, তাহলে বুঝতে পারছো যে তুমি মাত্র অর্ধেক মার্ক অ্যাকোয়ার করতে পেরেছো। এবং তুমি যেটা সমস্যায় পড়েছো, ফার্স্ট টাইমার হিসেবে আসলে আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য সঠিক কোনটা ভুল কোনটা। ভার্সিটি ম্যাথের দিকে ফোকাস রাখা তোমার ঠিক হয় না, যেহেতু তোমার ডাবল জিপিএ ছিল, তোমার উচিত ছিল না এটা করা। তুমি তারপরে এটাতে সময় নষ্ট করেছো এবং কনফিডেন্সের বেশ অভাব আমি দেখতে পাচ্ছি তোমার পরীক্ষায়, পড়াশোনায়, কথাবার্তায়, প্রত্যেকটাতে। এখনও তুমি কাঁপছো, এখনও তুমি মানে আনশেকেবল হও না যে হ্যাঁ আমি এবার এটাতেই ফোকাস করবো, এবার একটা কিছু করব। তুমি তো এবার প্রাইভেটে ভর্তি হবা, তাই না? সো যদি তুমি প্রাইভেটে ভর্তি হওয়ার চিন্তায় থাকে, এটা হচ্ছে একদম লাস্ট অপশন। এবং এটা ভাইয়া গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি যদি ঠিকমতো চেষ্টা করো, প্রাইভেটে তুমি এমনিতেই পড়তে পারবা। সো ওই চিন্তা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দাও, সরকারের ফোকাসটাই আমরা একটু রাখি সরকারিতে। হ্যাঁ, কোচিংয়ের মাইন্ডসেট নিয়ে তোমাকে একটু বলি। কোচিংয়ের ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে কোচিং যদি তোমাকে দেখায় যে 249 জন, 250 জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে তাদের 249 জন, কিন্তু তার 25,000 শিক্ষার্থী কিন্তু চান্স পায়নি, তুমিও তো চান্স পাওনি। এটা কি তারা বলেছে? না, বলবে না। এখানে যারা ভালো, যারা বুঝতে পারে, যারা এই টুলটাকে ইউজ করতে পারে, তারা ভালো করে। সো তোমার হচ্ছে এটা হচ্ছে একটা টুল, কিন্তু ভাইয়ার দায়িত্ব না তোমার জন্য খাটা। এখন তুমি হয়তো ওই সময় বুঝে উঠতে পারো নি, সবসময় টিচার রেখেছো 2-3টা, তুমি বুঝতে পারো যে মেডিকেল অ্যাডমিশনে এত টিচার না রাখলেও চলতো, কিংবা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা না পড়লেও চলতো, কিংবা তোমার এই যে এতগুলো সময় নষ্ট, অথচ সবাই তোমাকে খাওয়াই দিচ্ছে, কিন্তু তুমি যে নিজে নিজে পায়ে হাঁটা, তুমি যে নিজে নিজে চলা, তুমি যে নিজে নিজে দেওয়ার স্কিল, সেটা কিন্তু তোমার একদমই গড়ে ওঠেনি। তোমাকে এখনও প্রশ্ন করলে তুমি কনফিউজ হয়ে যাও, তার মানে বোঝা যাচ্ছে তোমার মূল বইভিত্তিক নলেজ, তোমার নলেজের অ্যাকুরেসি খুব কম। এইবার আমরা একটাতে ফোকাস করব, আমরা কমপ্লিট মেডিকেল ফোকাস করব, অন্য কোনো দিকে কোনো ধরনের অপশন তোমার নাই। তোমার আজকে থেকে মেডিকেল জার্নিটা শুরু। এবং দ্বিতীয়ত ভাইয়া, তোমাকে যে রুটিনটা, যে ইয়েগুলো বলবো, তুমি সেভাবে স্টেপ বাই স্টেপ আগাবা। সেকেন্ড টাইমের দ্বিতীয়বার বলা লাগে না। সেকেন্ড টাইমার হিসেবে ওই যে নেড়া একবারই বেলতলায় যায়, এরকম তোমার একবারই, যেহেতু তোমার ধরা খেয়েছো, বুঝতে পেরেছো যে কতটা কষ্ট, সব কিছু ভালো থাকার পরেও প্রিপারেশানের চান্সটা না পাওয়া আসলে খারাপ, তাহলে সেইটা যাতে দ্বিতীয়বার না হয়, ভুলগুলো যেন রিপিট না হয়, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসো, প্রথমত বই কীভাবে আমরা পড়বো, কোন বইগুলো পড়বো, এগুলো নিয়ে নিজেকে এলোমেলো করো না। 90% পড়াশোনা যে কোনো একটা বই থেকে হয়। সো যে বইটার লিস্টটা তোমাকে দেওয়া হয়েছে বা যেটাই আগে বলছো পড়াইছে, ওইটাই, এর বাইরে আমাদের দরকার নেই। আর এক্সট্রা কী পড়বো তাহলে? এক্সট্রা পড়ার জন্য তুমি ওই ডাইজেস্টটা পড়বা, মেরিট্রিক্স। সো তোমার ডাইজেস্ট যেইটা আছে ওইটা তুমি ভালো করে পড়বা, ওইটা তোমাকে হেল্প করবে। হ্যাঁ, এক্সট্রা যে বইগুলো দেওয়া আছে, এক্সট্রা লাইনগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো, তাহলে তোমার প্রথম কাজ হবে তুমি মূল বইয়ের লাইনগুলো ভালো করে পড়া এবং এক্সট্রা ওই লাইনগুলো পড়া, যাতে তোমার দুটো ডেভেলপ হয়। মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য আমাদের একটা সহজ হয়ে হচ্ছে কনসেপ্ট বিল্ড করতে হবে আমাদের প্রথমে, তারপর আমরা অ্যাকুরেসির দিকে যাব, তারপর আমরা যাব স্পিডের দিকে।
আমরা প্রথমে স্পিডে চিন্তা করব না, আমি কত স্পিডে তাড়াতাড়ি পরীক্ষা দিচ্ছি এটা নিয়ে আমার চিন্তা না করলেও চলবে। ভালোভাবে পড়াশোনা করতে পারলে, পরীক্ষা প্রিপারেশন থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষা 40 মিনিটের মধ্যে দিয়ে ফেলা সম্ভব, এটা দিয়ে চান্স পাওয়া সম্ভব। সো ওইটা নিয়ে চিন্তা করার কিছু নাই। কনসেপ্টে মূল বই। এখন যেটা সমস্যা, তোমরা মনে করো যে ভাই দাগানো বই পড়লেই হবে। আমি আবারও বলছি, তোমাকে চান্স তুমি না পাইলে কোনো ভাইয়ার কোনো ক্ষতি নাই, কোনো কোচিং সেন্টার কোনো ক্ষতি নাই। এজন্য তুমি বিশ্বাস রাখতে পারো, কিন্তু তারপরেও আমি হইলে আমি এক্সট্রা পড়তাম, আমি আনাচে কানাচের বিষয়গুলো পড়তাম। এখন তুমি গত কয়েকটা পরীক্ষায় মার্ক এমন পাও কেন আমি জানি না। প্রথম পরীক্ষায় পেয়েছো 58, দ্বিতীয়টাতে পেয়েছো 67, তৃতীয়টা এটাতে ভালো করেছো 76.25, আর একটাতে তোমার মাত্র 54 মার্ক। তার মানে বোঝা যাচ্ছে যে পরীক্ষার ধাঁচ অনুযায়ী তোমার রেজাল্ট খুবই খারাপ হয়। এবং আমি খেয়াল করেছি তোমাকে, আমি যখন যে ভাই তুমি আন্দাজে দাগাও, হ্যাঁ তুমি এখনও কনফিডেন্ট না যে এটা সঠিক উত্তর কি সঠিক উত্তর না, তাহলে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ে এরপর আমরা কী করব আমি তোমাকে শিখাই দিই। আমরা একটা সামারি লিখবো, যেহেতু তুমি ভুলে যাও, তোমার অ্যাকুরেসি খুবই দুর্বল, খুবই দুর্বল, তুমি কনফিডেন্টই না, তুমি একটা জিনিসের ইজি মানে হলো উত্তর দিতে পারো না যে এটাই হবে, ভাইয়া যতই পেঁচান এটাই হবে। এক্ষেত্রে আমরা প্রথমে ওই বইটা পড়বো, ওই অধ্যায়টা পড়লাম, এরপর আমি টপিক অনুযায়ী ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দগুলো আমি লিখবো বারবার। ধরো তুমি আর্থ্রোপোডা পর্ব পড়েছো, তাহলে আর্থ্রোপোডার খোলস কাইটিন নির্মিত, স্পেশাল স্ট্রাকচার হিমোসিল, রক্ত সংবহন, অর্ধমুক্ত সংবহন। উদাহরণ এই ঘাসফড়িং তোমাদের গুরুত্বপূর্ণ উদাহরণ। তারপরে পুঞ্জাক্ষী থাকে, জোড়া পা থাকে। তাহলে এই যে পয়েন্টটা, এটা তোমাকে লিখতে হবে। লিখতে হবে মানে জাস্ট শর্টে, কোনো নোট করার দরকার নেই। তুমি এখন নোট করবা কী করতে, জাস্ট একবার যাচাই করবা আর কি, চোখ বন্ধ করে, যে আমি বইটা বন্ধ করে যে আমি একটু লিখে দেখি আমি কতটুকু পারি, দেখবা যে তুমি প্যাচ লেগে গেছো। তোমার সমস্যা কি হয়েছে, তুমি তো বারবার বই পড়ছো না, মানে চোখে দেখতে দেখতে যে তোমাকে টিচাররা পড়ায়, ওই ভাইয়া বলে, ওই ইয়ে করে, ক্লাস করছো তুমি ঠিকই, কিন্তু তুমি তোমার ব্রেনে ঢুকে নাই, তোমার ব্রেন অ্যাক্টিভ রিকল পাচ্ছে না। ব্রেন দেখলে বন্ধ করছে, হ্যাঁ পারি, কিন্তু বইটা বন্ধ হওয়ার সাথে সাথে শাটডাউন। সো এই জন্য তোমাকে মনে করতে হবে, এই মনে করলেই দেখবে যে তুমি এখন আটকে যাচ্ছ। এই আটকে যাওয়ার জন্যই তখন তুমি আবার একবার বইটা দেখে নিবা। 10 বার রিভিশনের পিছে দৌড়ায়ও না। 2 বার যদি তুমি পুরো কোচিং লাইফে বইটা ভালো করে শেষ করতে পারো, এরপরে শেষ সপ্তাহে বা শেষ মাসের দিকে, লাস্ট মাসে তুমি এবার বসে বসে রিভিশন দাও আর এক্সাম দাও, ওইটাই যথেষ্ট। ভাইয়া কয়বার রিভিশন দিছি, হয়তো 3-4 বার, এর বেশি কি সারাক্ষণ পড়াশোনা করা হয়, সারাক্ষণ এরকম হয় না। বরঞ্চ অ্যাকুরেসি ডেভেলপ করতে পারলে, কনসেপ্ট ডেভেলপ করতে পারলে ওই 2 বার পড়াই যথেষ্ট। গাধার মতো 10 বার পড়ে আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, দ্বিতীয়ত তুমি প্রশ্ন ধরন বুঝছো না, বুঝতে পারছো, তুমি প্রশ্নের ধরন একদমই বুঝতেছো না। শুনো, প্রশ্ন কোত্থেকে করে সেটা তোমাকে বুঝতে হবে, যে মেডিকেলে ভাইয়াটা কীভাবে চিন্তা করে, ভাইয়া কোন অপশনটা চুজ করে। প্রথম যেটা মেডিকেল রিলেটেড সেটা তোমাকে পড়তে হবে। দেখো যোগ্যতা অনেক আছে, তাহলে টিচার কেন গ্লুকোজ নিয়ে কথা বলেছে, প্রশ্ন 2-3 বার গ্লুকোজ নিয়ে কেন প্রশ্ন করেছে, নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ। পর্ব তো অনেক আছে, নিডারিয়া পর্বকে কেন টার্গেট করা হয়, কারণ নিডারিয়া পর্বের একটা বইয়ের প্রাণী, বইয়ে বিস্তারিত বর্ণনা আছে না আমাদের হাইড্রা। আর্থ্রোপোডা পর্বকে কেন ধরা হয়, কারণ আর্থ্রোপোডা পর্বে একদম ডিটেলসে পড়া আছে। স্পেশাল ফিচার হিসেবে মলাস্কা থেকে কয়েকবার এসেছে, তাহলে স্পেশাল ফিচার। এই জন্য আমি তোমাকে বলেছি যে ভাই তোমাকে প্রথমে চিন্তা করতে হবে, প্রথম যদি লেখা থাকে যে এটি প্রথম, এটি শেষ, এটি প্রধান, এটি একমাত্র, এটি ব্যতিক্রম, ওইটা পরীক্ষা আসছে মুখ বিবরে র্যাডুলা বা রেতিজীবে পাওয়া যায় কোথায়। এই র্যাডুলা শব্দটা পুরো পর্বের কোনো পর্বে পাবা না তুমি মলাস্কা ছাড়া। বুঝতে পেরেছো? তাহলে তুমি যদি ওই জিনিসটা বুঝতে পারতা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হইতো। আরেকটা জিনিস আমি তোমাকে খেয়াল করেছি, তাহলে যে তুমি কম্প্যারিজন করতে জানো না, তুমি কনফিউশন পড়ে যাও। এটার কারণ হলো মালপিজিয়ান নালিকার মালপিজিয়ান বডি তো বুঝছো, যে মালপিজিয়ান নালিকার কাদের জন্য, আর্থ্রোপোডদের জন্য নাকি, আর আমাদের জন্য মালপিজিয়ান বডি। সো এই যে দুইটার মধ্যে তুমি যতক্ষণ না কম্পেয়ার করছো ততক্ষণ তুমি বুঝবে না তো কে বড় আর কে খাটো, এটা দুজনকে আলাদা আলাদা দেখে বোঝা যায় না।
আমরা কী করি, দুজনকে একত্রে দাঁড় করাই। তো যে যে শব্দগুলো তোমার কনফিউশন, যে ভাই আমি মেটাকাইনেসিস কি, মেটাস্ট্যাসিস কি, আমি কনফিউশনে পড়ে যাই, সেটা আমাকে একত্রে লিখতে হবে। নিডোসাইট কি, নিডোব্লাস্ট কি, নিডোসিল কি, আমি কনফিউশনে পড়ে যাই, তাহলে তুমি একত্রে লিখতে হবে যে নিডোসাইট সম্পূর্ণ কোষ, নিডোব্লাস্ট ভিতরের অংশটা, নিডোসিল ওর অংশ উপরের অংশটা। হ্যাঁ, তাহলে এই যে ইয়াগুলো তুমি যখন এভাবে ধীরে 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 কনসেপ্টটা বিল্ড করবে এবং এই ক্লারিটা আনবা যে আমার কনফিউশন কোথায় হচ্ছে এটা, তারপর তুমি কিছু জিনিস স্কিপ করবা। মেডিকেলে মাঝে মাঝে এমন হয় যে পড়াচ্ছে না পড়া ভালো, এটা আমরা বলি। যেমন যে লাইনগুলোর এরকম থাকে যে এটা ধনাত্মক হলে এটি ঘটে, ধরো ডাইভারজেন্সের ক্ষেত্রে লেখা আছে যে ডাইভারজেন্স ধনাত্মক হলে আমরা বুঝি আয়তন বৃদ্ধি পায়, ওইটা বহির্মুখী, আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পায়। সো তুমি অপোজিটটা বলতে পারতো, তুমি কি অপোজিটটা পড়া লাগবে, পড়লে তুমি প্যাচ লাগাবা। তুমি যদি না পড়ো তাহলে তুমি পরীক্ষার হলে হিসেব করতে পারবা যে আচ্ছা বৃদ্ধি পাইলে বাড়ে আয়তন, এটা আমি একদম ড্যাম শিওর 100%। তাহলে আয়তনের সাথে ঘনত্ব ব্যস্তানুপাতিক, এটাও আমি জানি। সো এটা উল্টা একটা কথা। তাহলে আবার যদি উল্টা কথাটা আসে যে তাহলে ডাইভারজেন্স ঋণাত্মক হলে কী হবে, তাহলে ঋণাত্মক হলে কমবে, কমলে একই কথা আয়তন কমলে ঘনত্ব বাড়বে। বুঝতে পেরেছো না? এভাবে পড়বা যে 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 জিনিসগুলো বাদ দিয়ে ফেললে তুমি পারো। এখানে তোমাকে ভাইয়া এমসিকিউ দাগাইতে হবে, এমসিকিউ, এটা মাথায় রাখবা সবসময়। যেখানে 3টা অপশন আছে সেখানেই অবশ্যই, যেখানে উদাহরণ আছে, দেখো 2বার উদাহরণ এসছে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর ক্ষেত্র কোনটা স্কেলার ক্ষেত্র, এগুলো উদাহরণে দিবে না, এগুলো দিবে একক। ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই একক। সো এই জিনিসগুলো তোমাকে মাথায় আনতে হবে, মাথায় অবশ্যই আনতে হবে। দুটো পড়তে হবে তোমাকে, যেমন আজিবুর রহমান স্যার এবং আব্দুল আলিম স্যার, এগুলোর এমসিকিউগুলো। সো আমি বলবো ওভারঅল সবগুলো সেকেন্ড টাইমার হিসেবে সবগুলোর এমসিকিউ, সবগুলো বইয়ের এমসিকিউ পড়ে অবশ্যই যেতে হবে, অবশ্যই যেতে হবে, অবশ্যই। তো এভাবে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর বইয়ের এমসিকিউগুলো ভালো করে পড়ে যাও। এবং এমসিকিউর ক্ষেত্রে ভাইয়া শুধু না মানে উত্তরটা শিখো না, উত্তরটা শিখো না, নিয়ম শিখো, উত্তর শিখো না। ধরো এটা কেন ক্ষারীয়, এটা কেন অম্লীয়, কোনটা বেশি ক্ষারীয় কোনটা অম্লীয়, সেটা তুমি উদাহরণ মুখস্থ করে পারবা না। ভিন্ন ভিন্ন উদাহরণ দিলে তুমি মার প্যাচে পড়ে যাবা, তোমার মনে হবে যে আচ্ছা এটা তো এইটা ছিল ওইটা তো। যেমন ধরো তোমাকে যদি বলে মধু নাকি পানি কোনটি অধিকতর সান্দ্র, তাহলে তুমি বলো মধু সান্দ্র, মধুর সান্দ্রতা বেশি। কিন্তু মধু নাকি আলকাত্রা, তখন আলকাত্রার সান্দ্রতা বেশি। সো তোমার দেখা গেল একটা প্রশ্ন ছিল মধুই সর্বোচ্চ, যে উদ্দীপকের এই পদার্থগুলোর মধ্যে কোনটি অধিক সান্দ্র, সবচেয়ে বেশি সান্দ্র, মধু ছিল ধরো, সঠিক উত্তর ছিল। তো তুমি ভেবেছো যে মধুই বোধহয় সবচেয়ে বেশি সান্দ্র, না। তাহলে নিয়ম কি, কোর কনসেপ্টটা কি, সেটা তোমাকে শিখতে হবে। যে সর্বোচ্চ বিয়োজক কেন, সর্বোচ্চ বড় অ্যাসিড কেন, সবচেয়ে দুর্বল ক্ষার কেন, এগুলো কেমিস্ট্রিতে ডেভেলপ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রাদার দেন জাস্ট মুখস্থ করে যাওয়া। মুখস্থ করে একদমই পারবা না। এক্সট্রা ইনফোগুলো আমাদের একটু পড়তে হবে। এক্সট্রা ইনফো ডাইজেস্ট যেইটা আছে ওইটা ভালো করে পড়বা, যে পিডিএফটা দিচ্ছি ভাইয়া ওগুলো একটু ভালো করে পড়বা, ওইটা তোমার খুব কাজে দিবে। সো ওগুলো থেকে ভাইয়া আবারও বলি, যে যে ইনফরমেশন কনফ্লিক্ট করে, আবুল হাসান স্যার যে ইনফরমেশন কাজী আজমল স্যারের ওই ইনফরমেশন আছে ভিন্ন কথা। আবুল হাসান স্যারের কিডনির সংখ্যা একরকম, নেফ্রনের কাজী আজমল স্যারের ভিন্ন রকম হতে পারে। তুমি কোনটা পড়বা? আবুল হাসান স্যার। বা আমরা যদি জুলজির কথা বলি গাজী আজমল স্যার। অন্যান্য রাইটারের ক্ষেত্রে তুমি শুধুমাত্র যেটা তোমার মেন বইয়ে নাই ওইটা পড়বা, এর বেশি পড়ার দরকার নেই। এখানে আরেকটা কথা বলে নিই, টেকনিক। যদি তুমি 4টা অপশন দেখো এবং তোমার মনে হয় যে না এটা তো গাজী আজমল স্যারের বই থেকে দেয়নি, এটা আব্দুল আলিম স্যারের বইয়ে দিয়েছে, কেননা হুবহু যে সংখ্যাটা আব্দুল আলিম স্যারের বইয়ে লেখা আছে সেটাই এখানে অপশনে আছে, তখন তুমি ওইটা দাগাবা। বুঝতে পেরেছো টেকনিকটা? তখন তুমি ওইটা দাগাবা। মেডিকেল যেহেতু কখনো সঠিক উত্তর দেয় না, সো ওইটাই হচ্ছে বেস্ট অপশন তোমার জন্য, ওইটা তুমি দাগাবা। এখন আসো এরপরে আমি যেটা এগুলো এক্সাম তোমার এক্সাম দেওয়া দিতে পারতেছো না। হ্যাঁ, মেডিকেল আসলে পড়াশোনার চেয়ে এক্সাম দেওয়াটা হচ্ছে বেশি স্ট্র্যাটেজিক। তুমি যদি একবার পড়ে এমসিকিউটা দাগাইতে পারো, তোমার বান্ধবী যদি 10 বার পড়ে এসে এমসিকিউটা দাগায়, রেজাল্টটা কি? বরং দেখা গেল ও বেশি পড়ার কারণে ও ভুল করলো, আর তুমি একবার পড়েই একবার কমন পড়ছে, তুমি দাগাই ফেলছো, গুড। তাহলে কমন ফেলাটা এখানে বড় ফ্যাক্টর, কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর। হ্যাঁ, সো কতটুকু পড়লে কমন পড়বে এটা ম্যাটার না, যত বেশি পড়তে পারো ততটুকুই আসলে পড়তে হয়, কোনো গ্যারান্টি নেই। এখন এই কমন ফেলার ক্ষেত্রে তুমি পুরো এক্সামে যখন দিচ্ছ
এক্সামটা না এক্সপেরিমেন্ট করো। এক্সপেরিমেন্টের বলতে ভাইয়া বোঝাচ্ছি, ভাইয়া যেটা করেছি আর কি, যে ধরো একদিন ভাইয়া এরকম হিসাব করতাম, আজকে আমি কোনোভাবে নেগেটিভ দাগাবো না, সাহস করে। কোচিংয়ে তুমি ভুল করছো তাতে কী যায় আসে? কোচিংয়ে একদিন তুমি 20 পাইছো তাতে কী যায় আসে? তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তুমি একদিন এক্সাম দেওয়ার সময় এই মাইন্ডসেটটা রাখবা, আজকে আমি যত পরীক্ষা দিব কোনোভাবেই নেগেটিভ পাবো না, একদম নেগেটিভ না খেয়ে যতটুকু দাগানো যায়। তুমি কম মার্ক পেলে কম মার্ক পেলে, বেশি মার্ক পেলে বেশি মার্ক পেলে। আরেকদিন তুমি এরকম করতে পারো যে আমি আজকে আন্দাজে হলেও দিব, সবগুলো দাগাবো, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে যে আমাকে সবগুলো দাগানো উচিত নাকি সবগুলো দাগানো উচিত না। দ্বিতীয়ত, তুমি এরকম করে পরীক্ষাগুলো ডেভেলপ করো যে আমার মার্ক যতই আসুক, অন্তত কালকের থেকে আজকে আমি ভালো করছি, আজকে থেকে আগামীকাল ভালো করছি, চেষ্টা করো 80% মার্ক রাখার। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, একটাও যেন জানা প্রশ্ন ভুল না হয়। যতগুলো পরীক্ষা দিচ্ছ কোচিংয়ে, কোনোভাবেই যেন, কোনো দিনও যেন একটাও জানা প্রশ্ন ভুল না হয়। এর পাশাপাশি বেশিরভাগ শিক্ষার্থী যেটা সমস্যা, সেটা হলো আমরা পরীক্ষা দিই, আমাদের হয়ে যায় উত্তরটা, এরপরে আর আমরা এটা রিভিউ করি না। অনেকে তো ভুল হওয়া প্রশ্ন দেখে না, সময়ের অপচয় মনে করে। কিন্তু একই প্রশ্ন যখন তোমার আবার ভর্তি পরীক্ষা আসবে, তুমি ভুল করবা, এটা কতটা বড় সমস্যা তুমি বুঝতে পারছো? যতগুলো প্রশ্ন ভুল হয়, যদি তোমার 2 ঘন্টা বেশিও লাগে, ওই প্রশ্নগুলো একটা একটা করে লিখতে থাকবা। ওই প্রশ্নগুলো, ওই লাইনটা লিখে রাখবা অন্তত, যে আমার এই লাইন হচ্ছে। তাহলে তোমার ধরো অ্যাডমিশন শেষ হয়ে আস্তে 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 তোমার 2000 লাইন হইলো, যে লাইনগুলো তুমি ভুল করেছো সেগুলো তুমি আস্তে আস্তে পড়া, প্রত্যেক রাতে একবার রিভিশন দিলে তুমি বুঝতে পারছো যে তোমার ভুল কতটা কমবে। এবং কিছু কিছু প্রশ্ন এমন থাকে না যে আমরা পরীক্ষা দিই, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা আন্দাজে দাগাই। কী দাগায়? আন্দাজে দাগায়। আন্দাজে দাগানোর ব্যাপার হলো যে এর ফলে আমরা ওই প্রশ্নটা অ্যাটেনশন দিই না, ভর্তি পরীক্ষা আসলে আমরা ওটা মিস করে যাব। এখন ভুল প্রশ্ন তো তাও আমরা দেখি, যেটা আন্দাজে দাগায় সেটা হয়তো সঠিক হয়েছে বলে আমরা ধরে নিই। যে প্রশ্ন তুমি 100% কনফিডেন্টলি দাওনি, যেটা তুমি শিওর ছিল না, সেই প্রশ্নগুলোও খেয়াল রাখবা, সেই প্রশ্নগুলোও করবা। এবং ওই যে বললাম, হ্যাঁ না, সদৃশ কি সদৃশ্য না, এগুলো পড়ে শুনে বুঝে, অনেক সময় মান উল্টায় দেয় টিচাররা, যে বলে যে ধরো এটা এটার কত গুণ না বলে, এ বি এর কত গুণ না বলে বি এ এর কত গুণ, এরকম বলে। সো তখন তুমি যেন এটা খেয়াল রাখতে পারো। ইংরেজিকের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, তোমাকে অবশ্যই বইয়ে যে প্রশ্নগুলো দিয়েছে চাকরির, সেগুলো সবগুলো। বিসিএস তোমাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড, সো বিসিএস মাস্ট, অবশ্যই অবশ্যই বিসিএসের সকল প্রশ্ন। এবং আরেকটা ট্রিক্স, বিসিএসের প্রশ্নগুলোর মধ্যে মাঝে মাঝে দেখতে পাবা না, স্পেশালি আমাদের যে ভোকাবুলারির অংশ, জিকের অংশ, এগুলোতেও যে দেখবা যে যেই পুরো প্রশ্ন হয়তো আবার রিপিট করবে না, কিন্তু ওইখানে যে 4টা অপশনের একটা অপশন দিয়ে আবার বলবে যে এর সিনোনিম বলো, এর অ্যান্টোনিম বলো, এরকম। সো ওই যে শব্দগুলো, ওগুলোও একবার শিখে রাখবো। অন্তত বিসিএস 20 বছরের যে ভাইয়ার অ্যাপেও দেওয়া আছে, ওগুলো একটু প্র্যাকটিস করে ফেলবে, হ্যাঁ, অন্তত 20 বছর জিকেও। ওকে, আর কী কী পড়তে হবে? ভার্সিটি, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মাস্ট ইম্পর্টেন্ট, ওইখান থেকে তুলে দেয় সরাসরি। এবং এর পাশাপাশি আমরা চাকরির মধ্যে তোমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ, এটা কিন্তু খুব কমন, তাই না? ওগুলো একদম ভর্তি পরীক্ষার মতো, সো ওগুলো খুব কমন প্রশ্ন। সচিবালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এগুলো আমি দেখছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে, মানে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো পদ, ওগুলো অবশ্যই ফোকাস রাখবা, ওগুলোতে রাখবা। আরেকটা টেকনিক হলো ভাইয়া, ইংরেজিকে যখন পড়ছো তখন কি করবা, যে তুমি যখন একটা দেখবে যে অ্যাপেক্সের ক্ষেত্রে যখন তুমি একটা প্রশ্ন সলভ করছো দেখবে যে একই প্রবার বারবার আসে, একই প্রিপোজিশন বারবার আসে, একই শব্দ বারবার আসতেছে, তাহলে তুমি বুঝতে পারবা না যে ওইটা বেশি ইম্পর্টেন্ট, ওইটা অবশ্যই পড়তে হবে। আরেকটা জিনিস আমরা মিস করে যাই, সেটা হলো ব্যতিক্রম। মেডিকেল ব্যতিক্রম পছন্দ করে, মেডিকেলের পছন্দ হচ্ছে ব্যতিক্রম। ইংরেজিকে তো যখন যে কোনো জিনিসের ব্যতিক্রম পাবা, সেটা অবশ্যই পড়তে হবে। ইংলিশে স্পেশালি রুলের ব্যতিক্রম মেডিকেল প্রত্যেকবার পছন্দ করে। মেডিকেল কি তোমাকে সাধারণ আর্টিকেল দিবে? না, মেডিকেল দিবে অমিশন আর্টিকেল। কোথায় আর্টিকেল বসে? না, কোথায় ওই যে বাউয়েল থাকলেও কনসোনেন্টের মতো এই বসে, কোথায় কনসোনেন্ট থাকলেও বাউয়েলের মতো এন বসে, এগুলো দিবে মেডিকেল তোমাকে। সো ওগুলো যেখানে তুমি আটকে যাচ্ছ, কোয়াসিভ প্যাসিভ ভয়েস, যেখানেই তোমার মনে হবে যে এটা তো ব্যতিক্রম, এগুলো মেডিকেল বেশ কয়েকবার দেয়, হ্যাঁ, সাবজাংটিভ কয়েকবার দিছে, পজিটিভ কয়েকবার দেয়। সো এগুলো তোমাকে অবশ্যই টাচ করতে হবে, অবশ্যই। এজন্য
ওই যে ধীরে 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 ওইটা পড়বা এবং এই ব্যতিক্রমগুলো বারবার বারবার নোট করবা, বারবার বারবার খেলবা, বারবার এটা চিন্তা করবা যে কিভাবে টিচার তোমাকে ঘুরায় পেঁচায় প্রশ্নটা করতে পারে, কিভাবে তোমায় আটকাইতে পারে। ওকে, পরীক্ষায় যেন কোনোভাবে ভুল না হয় এই জন্য এবার আমরা আরেকটা প্র্যাকটিসে যেতে পারি। সেটা হলো আমরা প্রত্যেক রাতে ঘুমানোর আগে অবশ্যই একটা পরীক্ষা দিয়ে ঘুমাবো। অবশ্যই 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 অ্যাসপিরেন্ট ব্যাচে ওইখান থেকে কোয়েশ্চেন নিয়ে যে কোনো অধ্যায় যেটাই পড়েছো সেটার উপর একটা 100 মার্ক 50 মার্ক হোক একটা এক্সাম দিয়ে ঘুমাবা। এটাতে কত মার্ক আসে সেটা তুমি একটু দেখে বুঝতে পারবা যে হ্যাঁ আজকে আমি এটা পড়েছি, আজকে আমি এটা চেষ্টা করছি, আজকে আমার এই পরিমাণে মার্ক আসতেছে। এবং তোমার ওই যে বললাম কনফিডেন্স গেইনে আমি দেখতে পাচ্ছি তোমার যে বইয়ের রেফারেন্স ওইটাই রেফারেন্স, এটার উপর তোমার কনফিডেন্স আনতেই হবে। যদি এটা না আসো মেডিকেল ভর্তি পরীক্ষায় পড়াশোনা করে যাবা, দেখবা যে মাথা আবারও ব্ল্যাঙ্ক ফিল হয় না। এটা দেখো ওইটা একটা ভিন্ন সিচুয়েশান, ওইটা চাইলেও যে কেউ তোমাকে রেপ্লিকেট করে দিতে পারবে না। ভর্তি পরীক্ষা যা ঘটার তা ঘটে যায় বুঝে ওঠার আগেই। তোমার এরকম মনে হয়েছে না রেজাল্ট বোধহয় চেঞ্জ হবে, পরীক্ষা বোধহয় বাতিল হবে, কোনো একটা কিছু হয় না, আসলে একদমই কিছু হয় না। হ্যাঁ, যা রেজাল্ট চলে আসে সেটাই চলে আসে, ওই বাস্তবতা আমাদের মেনে নিতে হয়। এই জন্য আমরা সিস্টেম কি ডিমান্ড করে, সিস্টেম ডিমান্ড করে এমসিকিউ, সিস্টেম ডিমান্ড করে ব্যতিক্রম, এটা খোঁজা। নতুন বইয়ের ক্ষেত্রে নতুন বইগুলো কিনে নিবা, এই এডিশন অবশ্যই এডিশন কিনবা। আমি বারবার বলছি টাকার তো অভাব নাই তোমার, আছে। সো 4000 টাকা তুমি খরচ করতে কি সমস্যা? 3,500-4,000 টাকা যদি খরচ করতে না পারো পরে তো এটাই বললাম, এটাই লাস্ট চান্স। এই জন্য এটা করতে হবে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু অবশ্যই করতে হবে। আমি আমার সময় দেখেছি নতুন বইয়ে, ভাইয়া তোমাদের এটা ফলো আপে দিব ভাইয়া তোমাকে, যে নতুন বইয়ে কী কী ইনফরমেশনগুলো মানে হলো অ্যাড হয় একদম লেটেস্ট এডিশনে, ওইটা কিন্তু খুব কাজের। যে টিচারটা তোমাকে প্রশ্ন করবে উনি তো পুরাতন এডিশন নেবেন না, উনি জাস্ট ওনার হয়তো কর্মচারী আছে ওকে একটা বলবেন যে একটা বই নিয়ে আসো, ওনারা বই দিয়ে 2 দিন ধরে একটা প্রশ্ন করে দিয়ে চলে যান, এটাই নিয়ম। সো উনি অবশ্যই লেটেস্ট এডিশনটাই নেবেন। এই জন্য লেটেস্ট এডিশনে খুঁটিনাটি নতুন এডিশন, নতুন বোল্ড করা ইনফরমেশন সেগুলো পড়তে হবে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেখবা যে ম্যাথ এবং তার উত্তর এটা জেনে রাখতে হয়, এটা শর্টকাট। হ্যাঁ, সো এটা জেনে রাখবা, তোমার এই ডেভেলপমেন্টটা খুবই খারাপ, একদম খুবই খারাপ। সমানুপাতিক ব্যস্তানুপাতিক সূত্র এগুলো প্র্যাকটিস করবা, এটা কয়েকবার প্র্যাকটিস করলে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক, কোনটার কী অনুসারে হবে, কীভাবে শর্টকাটটা করতে হয় এটা তুমি ধরে ফেলতে পারবা। হ্যাঁ, এবং সব কিছু চেষ্টা করবা যে এটাকে কোনো একটা শর্টকাটে ফেলা যায় কিনা। তুমি উচ্চতার ক্ষেত্রে পড়েছো না যে কত নিচে গভীরতা, পুকুরের আমরা যে গভীরতা মাপি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 10.2 দিয়ে গুণ করে দিলেই রেজাল্ট হয়ে যায়। তাহলে এই যে শর্টকাট, তারপরে ওই যে সৌরভর, এই যে শর্টকাট এগুলো তোমাকে শিখে ফেলতে হবে যে এটা চন্দ্রশেখর সীমা কতটুকু, এটা কীভাবে মাপতে হয়। তো সব কিছু এরকম যদি তুমি আস্তে আস্তে অ্যানালাইজ করা শুরু করো এটা তোমার কাজে লাগবে। এবং বললাম যেটাই হাইলাইট করা হয়েছে, যেটাই ব্যতিক্রম, যেটাই অনন্য সেটার দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে। এক্সামে সিনসিয়ার হইতে হবে, যে এক্সট্রা কথাগুলো, এক্সট্রা ইনফরমেশন সেগুলো পড়তে হবে। বুঝতে পেরেছো কি? কত ঘন্টা পড়তে হবে এই প্রশ্ন সেকেন্ড টাইমাররা করে না। কতক্ষণ পড়বা এই প্রশ্ন ফার্স্ট টাইমারদের, এই প্রশ্ন কোনো সেকেন্ড টাইমারের না। যতক্ষণ পড়লে চান্স পাওয়া যায় ততক্ষণ পড়বা। এবার বলো কতক্ষণ পড়লে চান্স হয়? যতক্ষণ পড়লে প্রত্যেক ফার্স্ট টাইমারকে হারাইতে পারবা, যতক্ষণ পড়লে সবার মধ্যে তোমার নাম আসবে। সো দেখা গেল অনেক শিক্ষার্থী যারা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছে না, এই যে 27 ব্যাচ ওরা প্রজেক্ট ডিএমসিএনে ভাইয়ের সাথে ক্লাস করছে না, 26 ব্যাচ করছিল না, তো এরকম যে ওরা একদম ওদের কলেজ শুরু হয় না এখন থেকে পড়ছে, এখন থেকে তোমার যা এখন বলতেছি সেটা কিন্তু ওর ব্যাচে এখন চলতেছে। তাহলে যেটা তুমি সেকেন্ড টাইমে করতেছো ওইটাও ফার্স্ট টাইমে করতেছে। সো এরকম ফার্স্ট টাইমার আসছে না যারা খুব ভালো করে পড়াশোনা করা, ওদের সাথেও তোমাকে কম্পিট করতে হবে। ওরাও তো আছে যারা এরকম অ্যাডভান্স পড়াশোনা করে আসা, যারা ওই ইন্টারের লাইফে থেকেই ব্যাচের মধ্যে যেমন এক্সাম দেওয়া কিংবা আমাদের ওই যে মেডিকেল ভর্তি কোচিংগুলো, দাগানো এগুলো সব শিখে ফেলছে না, তো সেটা তুমি এখন করছো। তাহলে বুঝতে পারছো যে কতক্ষণ পড়াশোনা করা লাগবে, কতক্ষণ পরিশ্রম করা লাগবে। আমি যেটা করতাম, দেখো নির্দিষ্ট সময় বের করবা, মানে হলো কখন তোমার পড়তে ভালো লাগে সেটা। ভাইয়ার প্রথম দিকে পড়তে ভালো লাগতো সকাল এবং তারপরে রাত, মাঝখানে দুপুরে আমার পড়তে একদমই ভালো লাগে না, বিরক্তিকর। তো তখন আমি কি করি, দুপুরবেলা রিভিশন
বা এমসিকিউ প্র্যাকটিস, ওই যে বললাম ইংলিশ জিকে এগুলো প্র্যাকটিস। সো যখন তোমার একটু ঢুলো ঢুলো ভাব, একটু ঘুম ঘুম ভাব, তখন তুমি এটা করবা। তারপরে ধরো যখন তোমার এই যে দুপুরে বেলা তুমি চাইলে ওই যে এক্সাম, তারপরে ধরো সন্ধ্যাবেলা একটু গভীর মনোযোগ দিয়ে পড়লা, একটু নাস্তা টাস্তা করার পর বা এখন তুমি ডিনার টাইম এসে নামাজ পড়বা, তো তখন তুমি একটা এক্সাম দিলা, কেননা তোমার তখন মন ভালো লাগবে না হঠাৎ করে একটু পড়তে বসতে। তারপরে তুমি আবার গভীর রাতে পড়তে হবে। আমি গভীর রাত পর্যন্ত 12টা 1টা পর্যন্ত পড়েছি, 2টা 3টা পর্যন্ত পড়েছি। একাগ্র চিত্তে পড়তে হবে এবং সবসময় এটা মাথায় রাখতে হবে, যদি মেডিকেল ভর্তি পরীক্ষা আসে আমি কিভাবে এটা খুঁজে বের করব। সব কিছুতে ধরো 10টা লিস্ট দেওয়া আছে, এই 10টা লিস্টের মধ্যে 10টা সংখ্যার মধ্যে কোন দুটো সংখ্যা আসবে, কোন বিষয়টা আসবে, এটা আমরা প্রেডিক্ট করতে হবে। এটাই জানাই হচ্ছে, এটা যে জানে, যেটা যে করতে পারে, এটার জন্যই তো এত কোচিং, এত ভাইয়া, এত সবাই তোমাকে এটাই বলে দেয় যে কোনগুলো আসতে পারে মোস্ট প্রবাবল, ওগুলো সবার আগে পড়ে ফেলবা এবং বাকিটুকু এক্সট্রা। সো আমরা যদি এভাবে এক্সামে যদি সচেতন হই তাহলে আমার আরও 10 মার্ক নিশ্চিত বাড়বে। মূল বইগুলো যদি ভাইয়া ভালো করে এখনই যদি লাইন লাইন বাই আগে আগে পড়ে ফেলতে পারো, এবং পড়ে আবার যেটা বললাম ভাইয়া যে শর্টে জাস্ট নাম্বার করে করে নোট, হ্যাঁ, বেশি প্রেশার দেওয়ার দরকার নাই, নাম্বার করে করে নোট, এগুলো তুমি খুঁজে ফেলতে পারো, তাহলে তোমার হয়ে যাবে। তুমি যখন একবার অ্যাক্টিভ রিকল করবে, মানে মনে করার চেষ্টা করবা, এটা বারবার এই অভ্যাস করতে 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 দেখবা যে তোমার অনেক বেশি মনে থাকে। সো একবার ভুল করো, পরের দিন আবার এক্সাম দাও, আবার ভুল করো, পরের দিন আবার এক্সাম দাও। অন্তত আমি বলবো যে একদিন পড়ছো, পরের দিন এবং এক সপ্তাহ পর এরকম চেষ্টা করো রিভিশনের মধ্যে থাকার, তাহলে তোমার ইনশাল্লাহ মার্ক ইজিলি ইমপ্রুভ করবে। হ্যাঁ, আর যে টেকনিকগুলো বললাম যে কোত্থেকে প্রশ্ন আসে সেগুলো যদি তুমি ধরে ফেলতে পারো, অনুশীলনী এগুলো যদি ধরে ফেলতে পারো, ইংরেজিকে প্রশ্নগুলো যদি ধরে ফেলতে পারো যে মোস্ট প্রবাবল মোস্ট কমন প্রশ্নগুলো কোনগুলো, সেগুলো থেকে তোমাকে আরও অনেক অনেক মার্ক ইমপ্রুভ করবে। এটা টার্গেট করো না, এটা টার্গেট করো না যে আমার লাইক চান্স পাওয়ার জন্য আমাকে সেকেন্ড টাইম আমি হবে কি হবে না, এটা একদমই চিন্তা করার দরকার নেই। তোমার হবে এই চিন্তা করেই কিন্তু তুমি আসছো, তাই না? এবং তোমার এখানে যদি 1500 স্টুডেন্ট চান্স পায় সেকেন্ড টাইমার হিসেবে, তাহলে তার মধ্যে তুমি চান্স পাবে, এটা আহামরি কোনো কঠিন কাজ না, ইজি কাজ। আর ভাই বোনা যে সেকেন্ড টাইম বাকিদের মানে হলো অবস্থাও খুব ভালো, তোমার মতোই। হ্যাঁ, আর ডিস্ট্র্যাকশন তো আপাতত নাই, সেটা বলেছো, ফেসবুক আনইনস্টল করেছো, রিলেশনশিপ শেষ, সো ওগুলো বাদ, ওই ঘটনা ওই দুর্ঘটনা ওগুলো একদমই বাদ। ডিস্ট্র্যাকশনে আমাদের পুরো সবাইকে খেয়ে ফেলতেছে বর্তমান সময়ে। এটা একটা বড় সুবিধা যে সবাই ডিস্ট্র্যাক্টেড, স্টুডেন্টদের একদমই মনোযোগ নাই। হ্যাঁ, আমি 27 ব্যাচকে পড়াচ্ছি, ওদেরও মনোযোগ নাই, বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তো সেখানে যদি তুমি একটু মনোযোগটা গেইন করতে পারো, অন্তত আগামী 3 মাস যদি একটু ডিস্ট্রাকশন ফ্রি চলতে পারো, আমি বলবো যতটুকু বুঝতেই পারছো, তুমি একবার ধরা খাইছো, দ্বিতীয়বার ধরা খাইতে চাও না, আমি জানি, সেকেন্ড টাইম আর এটা করতে চায় না কখনো। সো ওই ডিস্ট্রাকশনটা অবশ্যই দূরে রেখে যতটুকু সময় পায় পড়ো, ঘুমাও, রেস্ট নাও, একটু প্র্যাকটিস করো, একটু ওই যে বললাম নোট করো, একবার রিভিশন দাও, একটু ওই যে ভুলের খাতা বানাও যে আমার কী কী প্রশ্নগুলো রং হয় সেগুলো একবার রিভিশন দাও, একটু প্রশ্ন ব্যাংক ধরো, একটু বোর্ড প্রশ্ন, আমি তোমাদের এটা বলে দিই তোমাকে, বোর্ড প্রশ্ন, হ্যাঁ, আমাদের এইচএসসি বোর্ড প্রশ্ন কিন্তু কমন পড়ে, তোমরা বিশ্বাস করবা না। সো বোর্ড প্রশ্ন, এবারের বোর্ড প্রশ্নে যেগুলো আসছে সেগুলো কালেক্ট করে সেগুলো পড়ে ফেলবা। সো ওভারঅল কি পুরোটুকু সময় দেখবা যে এটা করতে করতে ব্রেন অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাডিকশান থেকে দূরে থাকতে থাকতে ব্রেন দেখবা যে সারাক্ষণ পড়াশোনা নিয়ে ভাবতে অ্যাক্টিভ হয়ে যাবে। মনে রাখবা কেউ হুবহু কমন পাওয়ার জন্য চান্স পায় না, ও এজন্য পায় যে এত পরিমাণে পড়েছে, প্রশ্ন কমন না পড়লেও ও উত্তর দিতে পারে। কারণ কি, ওর ওই যে একটাতে একটা উত্তরই কমন পড়ে, অথবা 3টে অপশন একদমই শিওর ও যে এগুলো হবে না কোনোভাবে, সো বাকিটা সঠিক, এটাও ও কমন পড়ে। সবসময় যে একদম হুবহু প্রশ্ন কমন পড়বে কোনো দিনও পড়বে না। তুমি যদি কোচিং কেন, সবার সারা বাংলাদেশ যতগুলো পরীক্ষা নেয় সবার 50,000 প্রশ্ন যদি তুমি, ইউনিক প্রশ্ন হয়তো 50,000 20,000 হবে, সো এগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তারপরেও তুমি মেডিকেলে হুবহু প্রশ্ন কমন পাবা না, অপশন ভিন্ন থাকবে, ভিন্ন থাকবে, কিন্তু তুমি চান্স পাবা। কারণ ওই যে তোমার প্র্যাকটিস করতে 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 তোমার অভ্যাস হয়ে গেছে, তুমি জানো এটা সঠিক, এটা কোনোভাবেই সঠিক হইতে পারে না, এটা তুমি ধরে ফেলতে পারবা। হ্যাঁ, সো এতটুকুই ইনশাল্লাহ ফার্স্ট উইকের জন্য, এর বেশি দেওয়া একদমই উচিত না। 1 উইক তাহলে এগুলো মেনে পরীক্ষা দাও, আমি দেখবো যে তোমার কোনোভাবেই যেন নেগেটিভ মার্কিং কম না আসে। হ্যাঁ, নেগেটিভ মার্কিং যেন তোমার খুব কম আসে, এটা আমরা দেখার চেষ্টা করব। তারপর ওই যে ভাইয়া পারি না, তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি যেন শিওর হও যে ভাইয়া এটাই সঠিক না,
এগুলোতে সময় দাও। এটা কিন্তু অনেক সময় লাগবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বেশি সময় লাগুক। তুমি যদি এটা টার্গেট করো যে আজকে 2 অধ্যায় পড়বো, এটা আমার 2 দিন লাগুক, 1 অধ্যায় পড়তে 1 দিন লাগুক, 55 অধ্যায় পড়তে 55 দিন লাগুক না, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, জীববিজ্ঞান অন্তত 2 অধ্যায়, রসায়ন 1 অধ্যায়, পদার্থবিজ্ঞান 2 অধ্যায় 1 দিন, এটা অবশ্যই করতে পারা উচিত। হ্যাঁ, সো ওই সময়টুকু সকাল থেকে ভালো করে রিডিং দাও, একদম পড়ে সন্ধ্যার পর এক্সাম দিয়ে চলো। আর একবার ফিজিক্স, একবার কেমিস্ট্রি, একবার বায়োলজি, এরকম উল্টাপাল্টা করো না। এখন ফিজিক্স পড়তেছো ফিজিক্স, কেমিস্ট্রি পড়তেছো কেমিস্ট্রি, বায়োলজি পড়তেছো বায়োলজি, ওইভাবেই শেষ করো। হ্যাঁ, 1 অধ্যায় একবার এতটুকু, আবার ফিজিক্স, আবার এটা এইচএসসি না। সো এই জন্য এখানে তোমার বইটা শেষ করা গুরুত্বপূর্ণ, সিলেবাসটা শেষ করা গুরুত্বপূর্ণ। যখন তুমি বায়োলজি পড়ছো তখন তোমার ব্রেন বায়োলজির সেটিংয়ে আছে, তখন তুমি বায়োলজির সেটিংয়ে যাও। আর সবসময় ওই সহজ অধ্যায়টা দিয়ে শুরু করো না, কেমিস্ট্রি দিয়ে শুরু করো ভাইয়া, কেমিস্ট্রি দিয়ে শুরু করো। হ্যাঁ, তাহলে কেমিস্ট্রি শুরু করো, যে আমি এখন সেকেন্ডটা দিয়ে শুরু করো, যে কেমিস্ট্রির 2য় পত্র, কারণ আমরা শুরু করি 1ম পত্র দিয়ে, বাজে অভ্যাস, সবসময় গুণগত রসায়ন দিয়ে না। 2য় পত্র পরিবেশ রসায়ন দিয়ে শুরু করো এবং এখান থেকে এইভাবে চালায় যাও। হ্যাঁ, তো 1 সপ্তাহের মধ্যে কেমিস্ট্রি তাহলে সবগুলো অধ্যায় শেষ করে ফেলো, সবগুলো অধ্যায়ের এক্সাম দাও, কী রকম ইমপ্রুভমেন্ট আসছে, কোথায় কী সমস্যা সেটা আমরা দেখি, তারপর আমরা ইনশাল্লাহ আশা করি সামনে আরও ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আর ইংরেজিকে এটা ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে? সো এতটুকুই। আর তোমরা যারা আছো ভাইয়া, তোমাদের জন্য একই কথা, ভালো করতে চাইলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। তুমি যত বেশি সময় দিতে পারবা সেটাই তোমার ভালো হবে। কেউ ওই যে ঠকে শিখে, কেউ ধরা খেয়ে শিখে, আর কেউ দেখে শিখে। সো তুমি একটু চিন্তা করো, তোমার যদি ফার্স্ট টাইমার হও, তোমার যদি হাতে সুযোগ থাকে, তাহলে তুমি এরকম ভুল কইরো না, ওই সুযোগটাকে কাজে লাগাও। এখন থেকে দেখে শিখে ফেলো যে যা সেকেন্ড টাইমার করে আমি ফার্স্ট টাইমেই তা করব, আমি ইন্টার লাইফেই তা করব, সেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে। আল্লাহ হাফেজ।